আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো, খালেদা জিয়ার বাসার সামনে বালু ভর্তি ট্রাক রাখার ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে মামলা। এদিকে শেখ হাসিনার অনুরোধ না রাখলেও ডক্টর ইউনূসের কথা রাখছে মালয়েশিয়া। আরও থাকছে, যুক্তরাষ্ট্রের চাপে ভারত ছাড়তে হচ্ছে শেখ হাসিনাকে। জানাবো, এক মাঘে শীত যায় না, গুনে গুনে হিসাব নেওয়া হবে, শেখ হাসিনার নতুন ফোনালাপ ফাঁস। আরও থাকছে, প্রকাশ্যে কুপানো হলো উবাইদুল কাদেরের ভগ্নিপতিকে। জানাবো, অপরাধীদের মদতদাতাদের বিচার একদিন বাংলার মাটিতেই হবে, হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নানক। থাকছে, ভারতে বসে শেখ হাসিনা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এবং সর্বশেষ জানাবো, কে হবেন আগামী নির্বাচনে বিরোধী দল। প্রিয় দর্শক, পুরো রিপোর্টটি উপস্থাপন করছি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। খালেদা জিয়ার বাসার সামনে বালু ভর্তি ট্রাক রাখার ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে মামলা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালু ভর্তি ট্রাক রেখে কাজে বাধা এবং হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনকে আসামি করা হয়েছে। জাতীয়বাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। প্রসঙ্গত, 2013 সালের 29 ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে বেশ কিছু বালি ভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ওই দিন তিনি বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নিতে পারেননি। এদিকে বিএনপির অভিযোগ, দীর্ঘদিন সাবেক প্রধানমন্ত্রীর বাসার সামনে বালু ভর্তি ট্রাক রেখে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ না রাখলেও ডক্টর ইউনূসের কথা রাখছে মালয়েশিয়া। শেখ হাসিনা সরকারের অনুরোধ অগ্রাহ্য করলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধ রাখল মালয়েশিয়া। নির্ধারিত সময়ে দেশটিতে যেতে না পারায় 18,000 বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেবে। ঢাকা সফরে এসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার পুরনো বন্ধু ডক্টর ইউনূসকে পাশে নিয়ে শুক্রবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। সব প্রক্রিয়া সম্পূর্ণ করেও যেতে না পারায় 7,000 বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেয়া হবে। এ সময় ডক্টর ইউনূস ওই সংখ্যা 18,000 বলে আনোয়ার ইব্রাহিমকে মনে করিয়ে দেন। তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, প্রথম ধাপে 7,000 জনের যাওয়ার উদ্যোগ দ্রুত নেওয়া হবে। সব সন্তোষজনক হলে বাকিদেরও ক্রমান্বয়ে নেওয়া হবে। প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2022 সালের আগস্টে বাংলাদেশি কর্মীদের জন্য খোলে বহু আলোচিত মালয়েশিয়ার শ্রমবাজার। কর্মী পাঠানোর কাজ পেয়েছিল তৎকালীন 4 এমপি মন্ত্রীর প্রতিষ্ঠান সহ মালয়েশিয়া সরকারের বাছাই করা 25 রিক্রুটিং এজেন্সি, যেগুলো সিন্ডিকেট নামে পরিচিত। পরে এতে যুক্ত হয় আরও 75 এজেন্সি। মালয়েশিয়া যেতে বাংলাদেশ সরকার কর্মী প্রতি সর্বোচ্চ ব্যয় 78,990 টাকা নির্ধারণ করলেও সিন্ডিকেট নিয়ন্ত্রক এবং এজেন্সিগুলো 4.5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত নেয়। মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী কর্মী প্রতি ব্যয় ছিল 5,44,000 টাকা। যুক্তরাষ্ট্রের চাপে ভারত ছাড়তে হচ্ছে শেখ হাসিনাকে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পশ্চিমা কয়েকটি দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও তারা তাকে নিতে রাজি হয়নি। এরপর বাধ্য হয়ে ভারতেই অবস্থান করছেন তিনি। ইতিমধ্যে তার লাল পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারেন। তবে 2 মাস ধরে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। বিষয়টি ভারতের পক্ষ থেকেও খোলাসা করা হয়নি। নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, সর্বশেষ খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে শেখ হাসিনা স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেও নাকি এই খবর জানানো হয়েছে।
অপরাধীদের মদতদাতাদের বিচার একদিন বাংলার মাটিতেই হবে, হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। সারা দেশে এক অকল্পনীয় দুঃশাসন চলছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, দেশের প্রায় প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বিএনপি ও তাদের মিত্ররা নির্যাতন চালাচ্ছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে চলছে চাঁদাবাজির মহা উৎসব। গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন তিনি। 15 বছরের কিশোর থেকে 90 বছরের বৃদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী গ্রেপ্তার থেকে রেহাই পাচ্ছে না দাবি করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। একই সঙ্গে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, অগ্নিসংযোগ করছে বিএনপি ও তার মিত্ররা। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না, গ্রেপ্তারও করা হচ্ছে না। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য আকাশ ছোঁয়া মন্তব্য করে তিনি আরও বলেন, সেদিকে নজর না দিয়ে আওয়ামী লীগ নিধনে নেমেছে ডক্টর ইউনূসের সরকার। বিবৃতিতে আরও বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজার মূর্তি ভাঙচুর করে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে। থানা লুটপাটকারী ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার করা হচ্ছে না। আমি সব নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই জঘন্য অপরাধীদের মদত যারা দিচ্ছেন তাদের বিচার একদিন বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ। ভারতে বসে শেখ হাসিনা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি বলেছেন, গণশত্রুতে পরিণত হয়ে শেখ হাসিনা পালিয়ে গেছে। তিনি এদেশ থেকে পালিয়ে গেছেন, কিন্তু তার ষড়যন্ত্র পালিয়ে যায়নি। ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কারণ তাদের তো টাকার অভাব নেই। লাখ লাখ কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে, পাচার করেছে। সেই টাকা দিয়ে এখন আমার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। এ সময় আনি আরও বলেন, রক্তের দাগ শুকায়নি, কিন্তু বিচারের প্রক্রিয়া এখনো ব্যাপকভাবে শুরু হয়নি। অবিলম্বে খুনিদের বিচার শুরু করতে হবে, কারণ এই খুনিদের বিচার না করলে সমাজ আঘাতপ্রাপ্ত হবে, এদেশ ক্ষতিগ্রস্ত হবে। তাদের বিচার করে জবাব দিতে হবে যে আমরা জনগণের জন্য আন্দোলন করেছি, জনরাই করেছি, আমরা দেশটা গড়তে চাই। তিনি বলেন, বিগত সময়ে আমাদের ব্যাপক আন্দোলন করতে হয়েছে। 15 থেকে 17 বছর আন্দোলন করেছি। আমাদের নেতাকর্মী ভাইয়েরা গুম, খুন, হামলার শিকার হয়েছেন। যারা এসব অন্যায় করেছে তারা সবাই গ্রেপ্তার হয়নি। তাদের বিরুদ্ধে মামলাও দিতে হবে, তাদের গ্রেপ্তারও করতে হবে। আমরা তাদের বিচারও দাবি করি। কে হবেন আগামী নির্বাচনে বিরোধী দল? আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক লাইমলাইটে চলে এসেছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। ক্ষমতায় যাওয়ার ব্যাপারে অনেকটাই নিশ্চিত দলটি। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদে যদি ক্ষমতাসীন দল হয় বিএনপি, তবে বিরোধী দল হবে কারা? এই প্রশ্নের উত্তর খুঁজছে বিবিসি বাংলা। গণমাধ্যমটির একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে এখন আওয়ামী লীগের অবস্থা বিপর্যস্ত। দলটির রাজনীতি নিষিদ্ধ হবে কিনা সে আলোচনা চলছে রাজনৈতিক মহলে। মনে করা হচ্ছে রাজনৈতিক মাঠে সহসায় শক্তভাবে ফিরে আসতে পারবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগের এমন অবস্থায় এককভাবে সরকারে আসতে পারবে না বিএনপি। দলটি ক্ষমতায় এলে বিরোধী দল কারা হবে এই নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে দেশের বিভিন্ন ইসলামী দলগুলোকে নিয়ে জোট গড়ার চেষ্টা করছে বাংলাদেশ জামায়াত ইসলাম। তবে কি ইসলামী দলগুলোই বিরোধী জোট হবে? এ বিষয়ে জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেছেন, আমরা কখনো বিরোধী দলে বসবো এই চিন্তা করি না, বরং আমরা মনে করি জনগণ আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে এমন সংখ্যক আসন দেবেন যে আসনের মাধ্যমে আমরা সরকার গঠনের পর্যায়ে যাব ইনশাল্লাহ। ইসলামী দলগুলোর মধ্যে নানা বিরোধ থাকলেও জোট গড়ার বিষয়ে প্রায় সবাই একমত। এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, চিন্তাগত বা মতাদর্শগত মত ভিন্নতাগুলো আমরা এই মুহূর্তে রাজনীতির মঞ্চে উপস্থাপন করতে চাচ্ছি না। রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে সম্পূর্ণ একমত প্রকাশ করেন এই নেতা। নানা সময়ে জামায়াত ইসলামীর সমালোচনা করলেও পরিবর্তিত পরিস্থিতিতে দলটির সঙ্গে ঐক্য গড়ার দ্বিমত নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের। তিনি বলেন, ঐক্যর যে প্রক্রিয়া চলছে তাতে আমরা আগ্রহী। আমরাই আগে থেকে এ ব্যাপারে বলে এসেছি। ইসলামী দলগুলো জোট করে তেমন সফলতা পাবে না বলেও মনে করেন অনেক বিশ্লেষক। তাই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তারাই বিরোধী দল হয়ে উঠবে কিনা এমন প্রশ্ন উঠে আসছে।
রাষ্ট্রবিজ্ঞানী আব্দুল লতিফ মাসুদ মনে করেন বাংলাদেশের মানুষ ধার্মিক কিন্তু ধর্ম অন্ধ নয়। ভোটের মাঠে জনগণ নৌকা অথবা ধানের শীষেই ভোট দেন। তিনি বলেন জামায়াত ইসলামীর ভোট হতে পারে সর্বোচ্চ 11%, কিন্তু বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো নয়। বাংলাদেশের মানুষ মোল্লাতন্ত্রেও বিশ্বাস করে না, নাস্তিকতন্ত্রেও বিশ্বাস করে না। বাংলাদেশে এর আগে একবার মাত্র ইসলামী দলগুলোর বিরোধ ঐক্যের নজির আছে, সেটাও প্রায় 46 বছর আগে 1978 সালে। সে সময় জামাত সহ 4টি ইসলামিক দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ গঠন করেছিল। জোটটি সংসদ নির্বাচনে 20টি আসন পেয়েছিল। পরে অবশ্য সেই ঐক্য আর থাকেনি।